কিন্তু সেখানে 100 টাকার কাজের মধ্যে 80 টাকা খেয়ে ফেলে 20 টাকার হয়েছে। তো এইভাবে বারবার যখন বেশি টাকার মধ্যে অল্প টাকার কাজ হয়, তখন 2-3 লক্ষ টাকার বেশি যদি ঘরে সঞ্চিত অবস্থায় থাকে, আমি বলবো যে আপনিও দায়ী দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য। সুতরাং হ্যালো শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আমি মনে করি এই যে বর্তমানে আমরা নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত যারা আছি, সবসময় আমরা কমপ্লেন করি বাজারের জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম খুব, চাউল ডাউল পেঁয়াজ রসুন আলু সবকিছুর দাম বেশি। তো এটা সবসময় আমরা সিন্ডিকেট যারা যারা দেখা গেছে অধিক পরিমাণে আলু কিনে, অধিক পরিমাণে পেঁয়াজ কিনে, ওরা কি করে স্টক করে রাখে। স্টক করে রাখার ফলে বাজারে এইসবের সংকট সৃষ্টি হয়। সংকট সৃষ্টি হওয়ার ফলে এইসব জিনিসের দাম বেড়ে যায়। বেড়ে যাওয়ার পর আর একটা সময় কি করে আস্তে আস্তে এইসব জিনিস বের করে, অর্থাৎ বাজারে সবসময় সংকট বিরাজমান থাকা অবস্থায় ওরা এগুলো বিক্রি করে অধিক মুনাফা করে। তো যারা স্টক করে রাখে বা সিন্ডিকেট যারা, তারা যেমনটা অপরাধী, অর্থাৎ আলু পেঁয়াজ ডাল বা নিত্য প্রয়োজনীয় জিনিসের, আমি মনে করি যারা বাসায় 2-3 লক্ষ টাকার বেশি টাকা জমা করে রাখে দীর্ঘদিন ধরে, তারাও কিন্তু সমান অপরাধী। এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির যে কারণ, বাসায় টাকা জমা রাখা, বিদেশে টাকা পাচার করা সমান অপরাধী। কেননা এই টাকাটা মার্কেটে সার্কুলেট হতে পারতেছে না, এই টাকাটা ভলিউম বাড়াতে পারতেছে না। ইদানিংকালে আপনারা শুনে থাকবেন যে বিভিন্ন এমপি মন্ত্রীদের বাসায় প্রচুর পরিমাণে টাকা ডলার অনেক সম্পদ পাওয়া গিয়েছে। এইসবের ফলে কিন্তু আমাদের যে মার্কেটে সার্কুলেটিং মানি আছে, এইসবের সংকট সৃষ্টি হয়ে যায়। সংকট সৃষ্টি হওয়ার ফলে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো জিনিসপত্রের দাম কীভাবে বাড়ে, দেখা গেছে বিভিন্ন ব্যাংকগুলো থেকে যারা ছোটোখাটো কর্মসংস্থান করে বা অর্থাৎ যারা বিজনেসম্যান আছে, যারা ব্যবসা করে, তারা সাধারণত ব্যাংক থেকে টাকা ধার নিয়ে থাকে। তো এভাবে ধার নিতে নিতে একটা সময় দেখা যায় ব্যাংকে আর টাকা থাকে না, তখন তারা বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে টাকা নেয়। তো আমাদের দেশে বড় বড় মেগা প্রজেক্ট বা বিভিন্ন টেন্ডারগুলো হয় সরকারি বিভিন্ন টাকার মাধ্যমে, সরকার থেকেই বরাদ্দ হয়। সরকার থেকে যে টাকাগুলো বরাদ্দ হয়, সরকার প্রতি বছরই আমরা দেখি আমাদের বাজেটে ঘাটতি। তা আমাদের বাজেটে ঘাটতি পূরণ করার জন্য বিশাল একটা বিশাল পরিমাণ অর্থ বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় প্রতি বছরই ধার নেওয়া হয়। তো এর ফলে কি হয়, বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যাংক বা সরকারি কোষাগারে, অর্থাৎ সরকারকে বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন টেন্ডারে কাজ করার জন্য টাকা ধার দেয়। আর এর ফলে একটা সংকট সৃষ্টি হয়, বাংলাদেশ ব্যাংকেও টাকা থাকে না, তখন তারা নতুন টাকা ছাপায়। আমাদের যে পরিমাণ মার্কেটে সার্কুলেটিং মানি আছে, সেটার এগেনস্টে যদি আরও টাকা ছাপানো হয়, তাহলে আমাদের জিনিসপত্র অটোমেটিক্যালি দাম বেড়ে যায়। তো সুতরাং এই টাকাগুলো যখন, অর্থাৎ আমাদের দেশে যে পরিমাণ টাকা আছে, সেই টাকাটা কেউ যদি বাসায় দেখেছে জমা করে রাখে বা বিদেশে পাঠিয়ে দেয়, তো এর ফলে কি হচ্ছে, সার্কুলেটিং মানে অর্থাৎ যেটা বিভিন্ন দ্রব্যাদির পণ্য কেনা বেচার জন্য ব্যবহার হচ্ছে, ওই টাকাটা ওই পরিমাণ টাকার মার্কেটে থাকে না। ফলে নতুন টাকা ছাপাতে হয়। নতুন টাকা ছাপানোর ফলে প্রতিটা জিনিসের সাথে যে প্রবৃদ্ধি, জিনিসের প্রবৃদ্ধি সাধারণত ঋণাত্মক 1 হতে পারে, কিন্তু আমাদের দেশে বর্তমানে 9। এই 9% ঋণাত্মক হওয়ার কারণ, অর্থাৎ জিনিসপত্রের দাম মানে আমাদের টাকার মানটা কমে যাওয়া। তার হলো সংকট হলে মুদ্রাস্ফীতি হয়, মুদ্রাস্ফীতি হলে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যায়, অর্থাৎ আমাদের টাকার মান কমে যায়। তো এটা হয়েছে শুধু, আমি মনে করি, বিদেশে টাকা পাচার এবং অনেক মানুষ বাসায় টাকা জমা করে রাখার কারণে। যেমনটা পেঁয়াজ রসুন আলু এইসব সিন্ডিকেট যারা অধিক পরিমাণে ক্রয় করে, যাদের টাকা আছে অধিক পরিমাণে ক্রয় করে তারা স্টক করে রাখে দীর্ঘদিন ধরে, ফলে এটা আর মার্কেটে অ্যাভেলেবেল থাকে না, জিনিসটার দাম বেড়ে যায়। একই রকমভাবে টাকা যখন আপনি বাসায় রেখে দিবেন, বিদেশে পাচার করবেন, তখনই কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাবে। কেননা আমাদের যে মার্কেটে সার্কুলেটিং মানি থাকে, সেটার পরিমাণটা কমে যায়, বা আমাদের ব্যাংকিং যে সিস্টেম, আমাদের যে সম্পদ, যে অর্থ, এই অর্থের পরিমাণটা কমে যাওয়ার ফলে আমাদের কেন্দ্রীয় ব্যাংকে নতুনভাবে আবার অর্থ ছাপাতে হয়। বিভিন্ন সময় এইসব অর্থের যোগান দিতে কিন্তু আমাদের রিজার্ভ থেকে ডলারও বিক্রি করা হয়। ইতিমধ্যে ডলারে বিক্রি করা হয়েছে বহুবার। আবার সরকার বিভিন্ন সময় কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেয় বড় বড় প্রজেক্ট করার সময়, তারপর বিভিন্ন নতুন নতুন প্রকল্প করার জন্য। এই কারণে আমাদের দেশে নতুন অনেক প্রকল্প হয়েছে,
কিন্তু সেখানে 100 টাকার কাজের মধ্যে 80 টাকা খেয়ে ফেলে 20 টাকার হয়েছে। তো এইভাবে বারবার যখন বেশি টাকার মধ্যে অল্প টাকার কাজ হয় তখন আরও টাকা নিতে হয়। তারপর বিদেশে টাকা পাচার, এমপি মন্ত্রীদের বাসায় অনেক টাকা গচ্ছিত করে রাখা, এই সবই কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সম্পৃক্ত। আপনার আমারও 2-3 লক্ষ টাকার বেশি যদি ঘরে সঞ্চিত অবস্থায় থাকে, আমি বলবো যে আপনিও দায়ী দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য। সুতরাং 2-3 লক্ষ টাকার বেশি আমি মনে করি খুব প্রয়োজন ছাড়া, খুব প্রয়োজন হলে 2-3 লক্ষ টাকা, আদারওয়াইজ আরও কমও রাখতে পারেন। আপনি কোনো কর্মসংস্থানে খাটাতে পারেন যেখানে অন্যদের কর্মসংস্থান হবে, নতুন কোনো উদ্যোগ নিতে পারেন, বা ব্যাংকিং সিস্টেমও আপনি রাখতে পারেন, কারণ ব্যাংকে টাকাটা রুলিং হবে। ব্যাংক আমার আপনার টাকা বিজনেস করেই কিন্তু ব্যাংক চলে। তো বিষয়টা হলো, যারা বাসায় অধিক অধিক পরিমাণে টাকা জমা রাখেন তারাও কিন্তু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য দায়ী। সুতরাং অধিক সংখ্যক টাকা, অধিক পরিমাণ টাকা আমরা বাসায় জমা রাখার কোনো প্রয়োজন নেই। যেমনটা পেঁয়াজ রসুন অধিক পরিমাণে তারা স্টক করে রাখে, মার্কেটে ছাড়ে না, ফলে এটার সংকট সৃষ্টি হয়। একই রকম আপনি যদি টাকা জমা করে রাখেন অধিক পরিমাণ, তাহলে আমাদের যে অর্থ আছে, টোটাল অর্থের পরিমাণ মার্কেটে কমে যাবে। কমে যাওয়ার ফলে আবার কেন্দ্রীয় ব্যাংকে টাকা ছাপাতে হবে, নয়তোবা রিজার্ভ বিক্রি করতে হবে। এইসবের কারণে কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।